আমরা আমরা একটা পজিটিভ পোলারাইজেশনের মাধ্যমে নির্বাচন করার জন্য চেষ্টা করছি। সেখানে শুধু ইসলামী দল নয়, অন্যান্য যারা আছেন, বিশেষ করে ন্যাশনালিস্ট, ডেমোক্রেটিক, অ্যান্টি ইন্ডিয়ান এবং দেশপ্রেমিক যত দল আছে, ছোট বড় মাঝারি, এবং পরিবর্তনে যাদের ভূমিকা আছে, এই সকলকে নিয়েই আমরা একটা বড় ন্যাশনাল অ্যালি তৈরি করে নির্বাচন করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সেজন্য বলছি, শুধু একটা গ্রুপ নয়, সকলকে মিলেই আমরা পোলারাইজেশনের চেষ্টা করতেছি, এখন সেই প্রস্তাব আছে। তো সাংবাদিকরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু ঠেলাঠেলি কমই দেখছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা তো ইতিমধ্যেই মোটামুটিভাবে সব খবরে পেয়েছেন, যেটা আমরা, আর অন্যান্য দলের নেতৃবৃন্দে তো বিস্তৃত আলোচনা করেন ব্যাকগ্রাউন্ড সহ। তো সেই জন্য বলছি যে আমরা বেশি ব্যাখ্যা করি না, কারণ যেটা তো আপনারা পান এটা বোঝা যায়। আমরা অনেক সময় আমাদের দলীয় দৃষ্টিভঙ্গিটা প্রকাশ হওয়া দরকার, এবং সেটা আমরা করতে চাই। আজকে যেটা আলোচনা হয়েছে, দুপুরে একটু ব্রিফ করেছিলাম, এবং এরপরে যেটা কনক্লুশন হচ্ছে এরকমই যে উচ্চকক্ষে পিআরের ব্যাপারেই আমরা অনেকটাই ঐকমত্যে পৌঁছেছি, আমি দুপুরে বলেছিলাম। এবং আমাদের সবার সভাপতি এবং ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী সাহেব, এভাবে কনক্লুশন করেছেন সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা হচ্ছে, সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন, আলোচনা আর হবে না এটাতে। সো উই আর ভেরি হোপফুল যে এই বিষয়টাতেও আমরা একটা ফাইনাল ডিসিশনে এসেছি বলেই আমরা ধারণা করছি, এবং সেটার ডাইরেক্ট রিফ্লেকশন আগামী রোববার হবে বলে উনি বলেছেন। 2 নম্বর হচ্ছে সংবিধান সংশোধনী, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছি সংবিধান সংশোধনী হচ্ছে একটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার এবং ন্যাশনাল সেফগার্ডের একটা বিষয়। এটা খুব সহজে যেনতেনভাবে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তো সে ব্যাপারেও আজকে আমরা প্রায় ঐকমত্যই বলা যায়, ডিক্লারেশন ছাড়া, যে লোয়ার হাউজে 2/3 মেজরিটি লাগবে, আপার হাউজে সিম্পল মেজরিটি লাগবে, এবং কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটেরও প্রয়োজন হলে গণভোটও করা হবে। সুতরাং সংবিধান সংশোধনীটা একটু কিছুটা কঠিনই হয়েছে, আর কঠিন হওয়াটাই আমাদের টার্গেট ছিল, যে কোনো একটি দল তার ইচ্ছে মতো যেন এটা চেঞ্জ করতে না পারে। আর জাতীয় স্বার্থে হলে সকলেই এতে দ্বিমত হওয়ার কোনো কারণ থাকবে না, সেই জন্য আমরা 2/3 করে দিয়েছি। এটা ঐকমত্য হয়েছেই বলা যায়, ঐকমত্য হয়েছে বলা যায়। এরপর হচ্ছে নারীর আসন সম্পর্কে আমি তখনও বলেছিলাম 3টে এজেন্ডার ভিতরে। তো নারী আসনের ব্যাপারে আলোচনাটা আজকে আর খুব বেশি এগোয়নি। প্রস্তাবনাটা তো হচ্ছে 100 আসনে নারীরা ডাইরেক্ট ইলেকশন করবে, আর 300 আসনে আগের মতোই যে কনস্টিটিউয়েন্সি ইলেকশন হবে। এখানে আমাদের স্ট্যান্ডিং হচ্ছে, আমরা নারীদের 100 আসনের ব্যাপারে জামাতে কোনো আপত্তি নেই, তবে নারীদেরকে একেবারে মাঠে ময়দানে নামে হয়রান ক্লান্ত করার যে কাঠিন্যতা আছে বাংলাদেশের এই পরিবেশে, অনেক মহিলাই তো করতে বিরতি চায় না, তারপরে ক্যাম্পেইন ঠিক সেভাবে করতে পারে না। এই জন্য আমরা বলেছি এটাকে পিয়ার সিস্টেম করার জন্য। পিয়ার সিস্টেম যদি হয়, তাহলে মহিলাদেরকে নিজ দায়িত্বে যেতে হবে না, ন্যাশনালি সকলে মিলে একটা ইলেকশন হবে। এখানে বিষয়টা পরিষ্কার করা হয় নাই যে মহিলাদের ডাইরেক্ট ইলেকশনটা কিভাবে হবে। আমি দু একজনের সাথে এখন কথা বলেছি যে আপনারা তো এটা বলেননি, তো ওনারা বলছে আপনাদের সাজেশন কি। আমরা সাজেশন দিয়েছি যে উচ্চকক্ষের ইলেকশন পিয়ার সিস্টেমটা আলাদা হবে, নিম্নকক্ষের ইলেকশনটা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যদি সেটা আলাদা হবে। তবে আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই, নিম্নকক্ষ যদি 400 আসন হয় পুরাটাই পিয়ার সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি।
সবগুলোই আমরা পিয়ার চাই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে নিম্নকক্ষে যে প্রস্তাবনা সেটা হচ্ছে 300 আসন ওপেন পুরুষ বা নারী সকলের জন্য, আর 100 আসন স্পেশালি নারীদের জন্য। এবং সেখানে প্রস্তাব হচ্ছে নারীদের বিষয়ে নারীরা ভোট দেবে, আর পুরুষ বা নারী যেটা ওপেন আছে সেখানে নারী পুরুষ সকলেই ভোট দেবে। এখানে আমরা একটা ডিসক্রিপেন্সি দেখছি যে 100 আসনে শুধু নারীরা দেবে, পুরুষরা দেবে না কেন? পুরুষরা তো সেখানে ভোটার। এই জন্য আমাদের কথা হচ্ছে যে সেখানে নিম্ন আসনে সব পিয়ার হবে, নারী পুরুষ একসাথেই 400 আর 300 এইভাবে হয়ে যাবে। এটা হচ্ছে 300 আর 100 মোট 400 হয়ে যাবে। এবং ইট ইজ পিয়ার সিস্টেম হলে আর নারী দেবে পুরুষ দেবে 3 আসনে মিলে একজন হবে, 1 আসনে একজন হবে, এত সব জটিলতাটা আর থাকে না। সবাই ইউনিভোকাল মানে ইউনিফর্ম একটা ইলেকশন সিস্টেমে এখানে চলে যাবে। আমরা তো আগে ব্যাখ্যা করেছিলাম যে পিয়ার ইজ মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ দ্যান দি কনস্টিটিউন্সি টাইপ। কারণ কনস্টিটিউন্সিতে একজন 49 পাইলেও পার্সেন্ট, একজন 51 পাইলেও 51 ইলেক্টেড হয়ে গেলেও 49 ইজ 0। কিন্তু পিয়ার সিস্টেমে ইচ অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড অ্যান্ড ব্যালট ইফেক্টিভ হবে। সারা দুনিয়াতে এখন অ্যারাউন্ড 90 দেশে পিয়ার হচ্ছে, এবং আপনারা খবর নিলে দেখবেন যে এভরি ইয়ার পিয়ার সিস্টেমটা বাড়তেছে বিভিন্ন দেশে। অনেকে বলেন যে ডেমোক্রেসি পার্লামেন্ট হয়, ডেমোক্রেটিক সিস্টেম পার্লামেন্ট, নো ডাউট ইন ইট, কিন্তু এটাকে আরও বেশি ডেমোক্রেটাইজ করতে হলে আমরা সিস্টেম পরিবর্তন করতে পারি। আমাদের জন্য আপগ্রেড করার যে সুযোগটা আছে এটাকে আমরা মনে করি ইটস এ প্রপার নাও ইন বাংলাদেশ। অ্যাবাউট আপার চেম্বার যেটা বা সিনেট তারা ব্রেকেটে লিখেছে, সেখানে 100টা সিটের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আমরা বলছি সেখানে পিয়ার হইতে হবে, এবং যদি পিয়ার না হইয়া পিয়ার বাই ভোটার্স না হইয়া পিয়ার বাই এমপি হয়, যেটা এখন ইজিলি আছে, তো তাহলে তো এটা নিচে যারা উপরে তারা হয়ে যাবে, তো এটার কোনো বেনিফিট থাকবে না। কারণ এটা ব্যালেন্সের জন্য। অনেক সময় লোয়ার হাউসে একদল জিতে যায়, কিন্তু আপার হাউস এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে। তো সেই প্রয়োজনটা দেখেই তো আমরা নতুন কিছুতে যাচ্ছি। সেখানে আমরা জন্য বলছি ইট শুড বি পিয়ার। 2, সংবিধান যদি পিয়ার হয় তাহলে 2/3 পাওয়া বাংলাদেশে ইজ অলমোস্ট নিয়ার টু ইম্পসিবিলিটি যে কোনো পার্টির পক্ষে। তো তাহলে তো অচল অবস্থা তৈরি হবে। সেটাকে আমরা সাজেশন দিয়েছি যে নিচে 2/3, উপরে 50%ও যদি ভোট পাওয়া যায় তাহলে সংবিধান সংশোধন হয়ে যাবে। আরেকটা সংশোধন হয়েছে যে কিছু ইস্যু আছে যেগুলো শুধু 2/3 দিলেই হওয়া উচিত না, মানুষকেও নেশনকে ইনভলভ করা দরকার হয়। 3-4টা ধারা সেখানে উল্লেখ করা হচ্ছে। তো আমরা সেটা তো এগ্রি করেছি, বাট নট ইন কমন সেন্স। তো এটা হচ্ছে আজকের ডেভেলপমেন্ট এবং আমাদের স্ট্যান্ডিং অ্যাবাউট দিস 3 এজেন্ডা। আসলে আমি মনে করি মৌলিক সংস্কার হইতে হবে। আচ্ছা, কিভাবে হইতে হবে সেটা আমরা ইন লেংথ ডিসকাশন করি নাই। সংস্কার মৌলিকগুলো আলোচনা হচ্ছে, কিছু একমত কিছুটা দ্বিমত থাকার পরে আমরা দেখব যে এগুলা হইতে হইলে কি করতে হবে। দেয়ার ইজ 2-3 প্রসেস মে বি এন্ডোর্স, মেবি, আমি জানি না, এক নম্বর হচ্ছে থ্রো মেজরিটি সিস্টেম। আমি বলেছি যে মেজরিটি যেটা হয় আমরা আলটিমেট সেখানে পৌঁছবো। উপায় কি? আপনি কোনোভাবে মানবেন না, আপনি আমরা মানেন না, এই জন্য জেলে নিয়ে গেলাম, জেলেও বললেন যে আমি মানি না, আপনার মার দিলাম, মারির পরে বললেন যে আমি মানি না, এবং মারতে মারতে আপনারা একের কবর দিলাম, মৃত্যুর সবাই বলে দিবেন যে আমি না মানিয়া মরিয়া গেলাম। হতে পারে না, যেহেতু আপনার মানি না। তো তাহলে উপায়টা কি? উই হ্যাভ টু ইনভেন্ট অ্যান্ড অ্যাকসেপ্ট সাম সোর্স অফ সলিউশন। এটা যদি জামাত গোয়ার্তমি করে, জামাত শুড নট বি কনসিডার্ড বাই দ্য পিপল। এটা যদি সি পার্টি করে, ইউ শুড নট কনসিডার দ্যাট। উই হ্যাভ টু ব্রেক থ্রু অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট এ ওয়ে অ্যান্ড ওপেন এ ডোর সো দ্যাট উই ক্যান গো টু দ্য ডেস্টিনেশন। এটা মানুষ দেখছে, তো আপনারা দেখছেন, ঠিক আছে? তো এটা আমি মনে করি ইউরোপল ইউ হ্যাভ টু ডু দিস ইজ ওয়ান সিস্টেম বলেছি। সেকেন্ড, কমিশন অ্যান্ড দ্য ইন্টারিম গভর্নমেন্ট শুড ডিসাইড অ্যান্ড ইম্পোজ সামথিং। বলবে যে আপনার কেউ জন কিছু মানেন না, দেশের জন্য আমি এটা করে দিলাম, দিস ইজ দ্য ডিসিশন। থার্ড, মোর অ্যাকসেপ্টেবল। আমরা বলেছি কমিশন যে যদি এরকমই হয় তাহলে গণভোটে যান, এগুলোর উপরে মানুষ ঠিক করুন।
মানুষ যদি বলে যে না দরকার নেই, তো দরকার নেই, আমাদের কি দরকার? মানুষ যদি বলে দরকার নাই, হোয়াট ইজ মাই নেসেসিটি? আর মানুষ যদি বলে যে হ্যাঁ দরকার আছে, আমি ভোট দিয়ে এটা ঠিক করলাম, হু আর ইউ টু অপোজ ইট? আপনি কেইটা অপোজ করবেন? সুতরাং যদি সিম্পল হইতে না হয়, the only solution is going to the গণভোট, referendum, and the result of the referendum should be accepted, and the law, it should be the law for the future of these things.